আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও নতুন একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি অ্যাডভোকেট ইউসুফ, নিয়মিত আইন চর্চা করছি ঢাকা জজ কোর্টে। প্রিয় দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন। প্রিয় দর্শক, ভিডিওটি একটু বড় হতে পারে, মনোযোগ দিয়ে দেখলে আপনাদের অবশ্যই উপকার আসতে পারে। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব দেওয়ানি আইনে নতুন যে সংশোধনী আনা হয়েছে সেই সংশোধনী বিষয় এবং এই সংশোধনীতে কি কি সংশোধন আনা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবেন, তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে কি কি সংযোজন এবং কি কি বিয়োজন করা হয়েছে। প্রিয় দর্শক, স্ক্রিনে দেখে বুঝতে পারছেন নতুন সংশোধনী আইনের ফলে এখন থেকে সকল দেওয়ানি মামলা নিষ্পত্তি হবে খুবই দ্রুত এবং স্বচ্ছতা এবং প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে। প্রিয় দর্শক, দেওয়ানি কার্যবিধি 1908 সালের সংশোধনী অধ্যাদেশ নং 18/2025 আমাদের যেই বাংলাদেশ অন্তর্বর্তীকালীন যে সরকার আছে, এই সরকারের মাধ্যমে 8 মে 2025 খ্রিস্টাব্দে অধ্যাদেশ জারি করে এই গেজেট বিজ্ঞাপনটি বা প্রজ্ঞাপনটি জারি করেছেন। এরই মাধ্যমে দেওয়ানি আইনে মোট 9টি মৌলিক বিষয় বা সংশোধনী আনা হয়েছে। এরই মাধ্যমে মামলা দ্রুত নিষ্পত্তি, কার্যক্রম, স্বচ্ছতা, দক্ষতা এবং প্রযুক্তি বাড়ানোর লক্ষ্যে কিন্তু এই দেওয়ানি আইনটি সংশোধন করা হয়েছে। প্রিয় দর্শক, চলুন দেখে আসি যে নয়টি যে মৌলিক সংশোধনী আনা হয়েছে দেওয়ানি আদালতের মাধ্যমে বা দেওয়ানি আইনে, সেটি কি কি দেখে আসি। দর্শক, প্রথম ধাপে 26 নম্বর ধারা, এখানে আরজি দাখিলের পদ্ধতির বিষয়ে বলা হয়েছে। আগে কিন্তু আমরা যখন বিজ্ঞ আদালতে আরজির মাধ্যমে মামলা দায়ের করতাম, তখন কিন্তু মামলার ক্ষেত্রে কিন্তু আর হলফনামা আপনার বাধ্যতামূলক ছিল না, কিন্তু বর্তমানে আরজির সাথে বাদীকে অবশ্যই হলফনামা দাখিল করতে হবে, এটি বাধ্যতামূলক করা হয়েছে, যাতে করে মামলার দায়েরের সঠিক তথ্য এবং বিশ্বাসযোগ্যতা থাকে। সেই জন্য কিন্তু হলফনামা বাধ্যতামূলক করা হয়েছে। এটি হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে দেওয়ানি কার্যবিধি আইনের 35A ধারায় বলা হয়েছে, আমরা যখন কারো বিরুদ্ধে মামলা করি, অনেক সময় রাগ ক্ষোভের বশবর্তী হয়ে মামলা করি। সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি মিথ্যা বা হয়রানিমূলক মামলা কারোর জন্য করেন, সেক্ষেত্রে কিন্তু ক্ষতিপূরণটি বৃদ্ধি করা হয়েছে। সেই ক্ষতিপূরণ 35A আগে ছিল সর্বোচ্চ 20,000 টাকা যদি কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা বা হয়রানিমূলক মামলা করেন, কিন্তু বর্তমানে সেটিকে 35,000 থেকে 20,000 টাকা থেকে সর্বোচ্চ 50,000 টাকা করা হয়েছে। 50,000 টাকা করা হয়েছে যাতে করে হয়রানিমূলক বা ক্ষতিপূরণ, এই হয়রানিমূলক মামলা রোধের অধিক্ষেত্রটা কমে যায়। সেই জন্য কিন্তু এই 35A সংশোধনী আনা হয়েছে। প্রিয় দর্শক, এরপরে দেখে আসি ধাপ তৃতীয়, ধারা 56, মহিলাদের ক্ষেত্রে গ্রেপ্তারের বিষয়ে ব্যতিক্রম কিছু সংযুক্ত করা হয়েছে। সাধারণত আগে দেওয়ানি মামলায় মহিলাদেরকে গ্রেপ্তার করা যেত না বা নারীদেরকে গ্রেপ্তার করা যেত না। বর্তমানে এটি সংযোজন করা হয়েছে। এখানে বলা হয়েছে বয়স্ক, দুর্বল বা গর্ভবতী নারীকে গ্রেপ্তার করা যাবে না। খুবই একটি কার্যকারী সিদ্ধান্ত। এরপরে চলুন দেখে আসি 4 নম্বর ধাপে কি বলা হয়েছে। ধারা 94A, আদালতের আদেশ বাস্তবায়নের ক্ষেত্রে প্রশাসনিক যে সহায়তা, এটি একটি নতুন ধাপ। আদালত যখন রায় বা ডিগ্রি কার্যকর করবে, এর জন্য কিন্তু তিনি পুলিশ অথবা অন্যান্য নির্বাহী যেই কর্তৃপক্ষকে নির্দেশ দিতে পারবেন। এরই মাধ্যমে কিন্তু তিনি আদালতের রায় বাস্তবায়ন করতে পারবেন। প্রিয় দর্শক, এরপরে দেখে আসি 5 নম্বর ধাপে কি বলা আছে। 5 নম্বর ধাপে বলা হয়েছে সমন জারির ক্ষেত্রে আধুনিক পদ্ধতি সংযোজন। প্রিয় দর্শক, আগে কিন্তু সমন জারি করার জন্য একটি মামলা দায়ের করার পরে দীর্ঘ সময় পার হয়ে যেত, তারপরেও কিন্তু সমন জারি হতো না ঠিক করে, বা কারণ বিবাদীকে বাসায় পাওয়া যেত না, বা বিবাদী বাংলাদেশে থাকে না, বা বিবাদী এখান থেকে ঠিকানা চেঞ্জ করেছে, সেই ক্ষেত্রে কিন্তু সমন জারি করা খুবই কষ্টসাধ্য হয়ে যেত। বর্তমানে কিন্তু সেটিকে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এটিকে খুবই সহজ করে দিয়েছেন সংশোধনের মাধ্যমে। এখানে বলা হয়েছে যে মোবাইলে আপনি মেসেঞ্জারে অথবা মেসেজে অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনার যে কোনো ইলেকট্রিক মিডিয়া বা ইলেকট্রিক মাধ্যমে কিন্তু আপনি চাইলেই আপনি এই বার্তা পাঠাতে পারবেন। পাঠিয়ে কিন্তু খুবই সহজে, খুবই দ্রুত আপনি এই সমনটি জারি করতে পারবেন। ধাপ 5, আদেশ পাস। এই আদেশ পাশে আধুনিক পদ্ধতিতে সমন জারি পদ্ধতি। প্রিয় দর্শক,
আগের সময় সমন জারি বা ডাকযোগে পাঠাতে হতো, অথবা যেই সরকারি কর্মকর্তারা আছেন তারা বাসায় সমন নিয়ে যেতেন, ঠিকভাবে তাদেরকে বাসায় পেতেন না, অথবা বাসা পরিবর্তন, নাম ঠিকানা পরিবর্তন করেছে অথবা বিদেশে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সমন জারি করতে আপনার খুবই সময় লেগে যেত, অথবা দীর্ঘ 1-2 বছরও লেগে যেত। কিন্তু বর্তমানে এটিকে অনেক সহজ করে দিয়েছেন। এটি মোবাইল ফোনের মেসেজে দিতে পারবেন, ভয়েস কলে দিতে পারবেন, অথবা ইন্টারনেটের টেক্সটের মাধ্যমে দিতে পারবেন, অথবা হোয়াটসঅ্যাপে দিতে পারবেন। আপনি এতে করে খুব সময় কম লাগবে এবং উভয় পক্ষের সাশ্রয় হবে বা খরচ কম হবে। প্রিয় দর্শক, চলুন দেখেছি 6 নম্বর ধাপে কি বলা আছে। আদেশ 7, এখানে আর্জির বিষয়ে বলা আছে। প্লেন্ট আর্জির বিষয়ে বলা আছে যে আর্জিতে বাদী বিবাদীর নাম ঠিকানা পাশাপাশি এখন তাদের ফোন নাম্বার এবং জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং ইমেল দিতে হবে। এটি কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। আগে কিন্তু আমরা যখন মামলা দায়ের করতাম তখন কিন্তু প্রিয় দর্শক বাদী বিবাদীর নাম ঠিকানা, নাম আর ঠিকানা এছাড়া কিছু সংযোজন করা হতো না। এতে করে বিবাদীকে খুঁজে পাওয়া খুবই কষ্টসাধ্য হতো, অথবা বাদীকেও খুঁজে পাওয়া কষ্টসাধ্য হতো অনেক সময়। কিন্তু এখন আপনি মোবাইল নম্বর যখন দিবেন তাকে ফোন করতে পারবেন, তার জাতীয় পরিচয়পত্র দিয়ে তার ঠিকানা বের করতে পারবেন, এবং তার ইমেল দিয়ে তাকে ইমেলে আপনি তার বিরুদ্ধে মামলা আছে সেটি নিশ্চিত করতে পারবেন। এতে করে খুব সহজেই আপনি এই কাজটি করতে পারবেন। প্রিয় দর্শক, এরপরে দেখে আসি 7 নম্বর ধাপে বলা হয়েছে দেওয়ানি কার্যবিধি আইনের 17 আদেশে বলা হয়েছে মুলতবির সংখ্যা হ্রাস। এই প্রিলিমিনারি হিয়ারিং যখন হতো বা চূড়ান্ত শুনানির জন্য যখন মামলা ধার্য করা হতো, তখন কিন্তু সর্বোচ্চ দুই পক্ষকে 6টি করে সময় পেতেন বা সময় মঞ্জুর করতে পারতেন বিজ্ঞ আদালত। সেটিকে কমিয়ে 4টি করা হয়েছে, যাতে মামলা খুবই দীর্ঘসূত্রিতা কমে যায় বা মামলা খুব দ্রুত নিষ্পত্তি হয়, সেই জন্য এটি করা হয়েছে। প্রিয় দর্শক, এরপরে 8 নম্বর ধাপে বলা হয়েছে দেওয়ানি কার্যবিধি আইনের 18 নম্বর যে আদেশ আছে, আদেশের 4 বিধিতে বলা হয়েছে সাক্ষ্যদানে হলফনামা গ্রহণযোগ্যতা। প্রিয় দর্শক, আগে আগে দেওয়ানি মামলা সংশোধনের আগে ছিল যে আপনাকে সাক্ষী দিতে হতো কাঠগড়ায় দাঁড়িয়ে জজ সাহেবের সামনে মৌখিকভাবে, উনি আপনাদের কাছে জানতে চাইতো আর বিবাদিতা মৌখিকভাবে বলতেন। বর্তমানে সাক্ষী হলফ আকারে, আপনি লিখিত আকারে যদি সাক্ষী বিজ্ঞ আদালতে প্রদান করেন এবং সাথে যদি হলফনামা দেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোর্টে উপস্থিত না থাকলেও চলবে। সেক্ষেত্রে কিন্তু আপনার লিখিত সাক্ষী চূড়ান্ত সাক্ষী হিসেবে গণ্য হবে। প্রিয় দর্শক, এতে করে মামলার দীর্ঘসূত্রিতা কমে যাবে, খুব দ্রুত মামলা নিষ্পত্তি করা সহজ হবে। প্রিয় দর্শক, এরপরে চলে যায় আমরা 9 নম্বর ধাপে। ডিগ্রি কার্যকর করতে নতুন মামলা করার প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই সেটি জানতে চাই। প্রিয় দর্শক, আগে যখন আমরা মামলা করতাম বা রায় ডিগ্রি পেতাম বিজ্ঞ আদালত থেকে, তখন কিন্তু রায় ডিগ্রির পরে কিন্তু আমাদের এই রায় ডিগ্রি কার্যকর করার জন্য ডিগ্রি জারি মামলা করতে হতো, এবং সেই জারির মামলার উপরেই কিন্তু বিজ্ঞ আদালত আমরা যে প্রতিকার চাইতাম সেই প্রতিকার দিত। বর্তমান কিন্তু এই মামলা করার কোনো প্রয়োজন নেই। এটি সরাসরি যেই আদালত ডিগ্রি প্রদান করবেন সেই আদালত এই ডিগ্রি কার্যকরে যেসব ইনগ্রেডিয়েন্টস প্রয়োজন হবে বা যেগুলো যেই ধরনের কার্যক্রমের দরকার হবে, বিজ্ঞ আদালত চাইলে তিনি সেই ধরনের প্রত্যেকটি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। এরই মাধ্যমে আবেদনের প্রেক্ষিতে রায় ডিগ্রি কার্যকর করা যাবে, এবং এমনকি মূল নথি আপিল বা রিভিশন থাকলে অতিরিক্ত নথি তৈরি করতে করা যাবে আর কি। যদি রায় ডিগ্রি থাকে সেই ক্ষেত্রে কিন্তু চলমান অবস্থা থাকে, কিন্তু বিজ্ঞ আদালত একটি আলাদা করে সেকেন্ড ফাইল তৈরি করতে পারবেন। প্রিয় দর্শক, সব বিষয়ে মিলে যদি দেওয়ানি আইন সংশোধনের মাধ্যমে আপনাদের উপকার হয় বা দ্রুত গতিতে মামলা নিষ্পত্তি হয়, সেক্ষেত্রে অবশ্যই মক্কেল এবং আইনজীবীদের মধ্যে এই কর্ম স্পৃহাটা বেড়ে যাবে। তো প্রিয় দর্শক, সব বিষয় মিলিয়ে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন। আসসালামু আলাইকুম।